এই আমার এই আসনে ইবিআর সদর মিলে যে 50 কোটি টাকা আমি খরচ করব, তারপরে ওই আসন আমার লাগবে, যে লোকটা কথা বলতে পারে অবশ্যই তার ভেতরে কোনো দুর্বিসন্ধি আছে। আপনি কোন কারণে 50 কোটি টাকা খরচ করবেন? আমার আমিরে জামাত সেদিন জাতীয় সমাবেশের শেষের কথা বলেছিল, এদেশে যদি জামাত ইসলামের কেউ এমপি হয়, মন্ত্রী হয়, সরকারি গাড়িও নেবে না, প্লট ফ্ল্যাট কিচ্ছু নেবে না, এমনকি যা বাজেট হবে প্রত্যেকটা বাজেট জনগণের সামনে সে ফাঁস করবে যে এই কয় টাকা এসেছিল, এইভাবে খরচ হয়েছে। বাংলাদেশে কোনো দল যদি বুকে হাত দিয়ে এটা বলতে পারে আমরা সেখানে যোগ দেবো। দেন কালকে টকশো দেখছিলাম রাত 12:30টার সময়, এই যে হারুন সাহেব আছে না চাপাই নবাবগঞ্জের, ওনার উপস্থাপিকা এক মহিলা প্রশ্ন করছে যে জামাতের আমির তো এটা বলেছে, আপনাদের দল কি এটা বলতে পারবে? চুপ হয়ে গেল, কথা বলে না, পারবে না তো, এই দেশে কোনো দলই পারবে না। সুতরাং যারা পারে আপনারা একটা বারের জন্য হলেও একটু সুযোগ দেন। 100 টাকা রাস্তার জন্য বাজেট হয়, 3 টাকা খরচ হয়, আর 97 টাকা সব উপরওয়ালারা খেয়ে ফেলে। আগামী থেকে 97 টাকা খরচ হবে, 3 টাকাও বাদ যাবে না, 3 টাকাও আসবে ইনশাআল্লাহ। আমরা এই ইবাদতগুলো ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনাদের দেখাতে চাই। সেই তৌফিক আল্লাহ যেন সবাইকে দান করেন, মন মানসিকতা। আমি আবার বলছি রাস্তাঘাটের যে অবস্থা, আমার ইবি থানা আমার নিজের থানা, এটা সদর থানার ভেতরেও বিভিন্ন জায়গায় দেখেছি আছে, কিছুটা আছে, কিন্তু ইবি থানা একেবারে অবহেলিত। এ রাস্তাঘাট অন্তত 2 দিকে 1.5 হাত 3 হাত বৃদ্ধি করাই লাগবে। 3 হাত বৃদ্ধি করলে অন্তত 2টা গাড়ি পাশাপাশি চলতে পারবে। আর রাস্তাগুলো সংস্কার হলে যত রকমের বাজেট আসে, এই যে অবি খা, কাবি খা, আরো কত খা আছে না, আমার সাথে আজকে এক খা এসেছে মনে হয়, মর্তুজা খা, এই খা না, যত খা আসবে সবগুলো আমরা আমাদের আমিরে জামাতের যে নির্দেশনা আছে ওনার কথা মতো আমরা ইনশাল্লাহ কাজ করব। আপনাদের কাছে দোয়া চাই। আমাদের আমির কুষ্টিয়ার জেলা আমির আছে, ওনাদের কথা আমরা এখন সামনে শুনবো। যারা এসেছেন কষ্ট করে এবং এই আয়োজনে যারা শ্রম দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার শরীর অসুস্থ, আমার শরীর কাঁপতেছে। আবার কালকে সকাল 7টায় ঢাকাতে অনুষ্ঠান আছে, আমি একটু পরে চলে যাব। আবার যদি শরীর সুস্থ হয় আবার আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমির হামজা, মুফতি আমির হামজা সাহেবকে ধন্যবাদ। আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের কুষ্টিয়া জেলার জেলা আমির এবং শিক্ষা অনুরাগী অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্যার। আবুল হাশেম স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যার একান্ত অনুগ্রহে মেঘমুক্ত সুন্দর আকাশের নিচে আল্লাহর এই জমিনের উপরে আজকের আয়োজনের সুযোগ আমরা পেয়েছি। আমরা সবাই মিলে সে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের হৃদয় থেকে সালাত ও সালাম পেশ করছি মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ, বিশ্বনন্দিত নেতা, বিশ্বনবী, মানবতার শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই সমাবেশ থেকে গত বছরের জুলাই মাসের আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের, যারা জীবন দিয়ে আমাদের এই নতুন স্বাধীনতা এনে দিয়েছেন, আমরা সে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহর কাছে তাদের যথাযথ সম্মান এবং মর্যাদা প্রত্যাশা করছি। গত বছরের আন্দোলনে যারা আহত হয়েছিলেন, এখনও চিকিৎসারত আছেন, এমন সকল আহত যোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, দ্রুত তাদের সুস্থতা কামনা করছি। সম্মানিত বন্ধুগণ, কথা বলতে যেই যে কথাটি না বললেই নয়, সারা বাংলাদেশ গত পরশু দিনের মাইলস্টোন কলেজে যে বিমান দুর্ঘটনা,
সারা বাংলাদেশের মানুষ আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমাদের কলিজার টুকরা সন্তানেরা জীবন দিল একটি দুর্ঘটনা। দুর্ঘটনাই, তবে দুর্ঘটনার কারণ কি, সেই কারণের দিকে যদি আমরা লক্ষ্য করি, তার অন্যতম একটি ছিল অনেক পুরাতন একটি বিমান দিয়ে বৈমানিকদের প্রশিক্ষণের কাজ। অনেক পুরাতন একটি বিমান যে কোনো সময় বিকল হতে পারে, এটি স্বাভাবিক। ঘটনাটি অনেকগুলো কারণের মধ্যে এটি একটি। আর এই কারণে যদি বিমানের দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই এটি অনেক কষ্টের, দুঃখের। গোটা জাতি আজকে আমরা স্তব্ধ। আমাদের কলিজার টুকরা যে সন্তানেরা, কয়েকজন অভিভাবক, ওই প্রতিষ্ঠানের শিক্ষক, এমনকি কিছু কর্মচারীও এই দুর্ঘটনায় জীবন গেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করছি রব্বুল আলামিন যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে। গতকাল দৌলতপুর, আমাদের কুষ্টিয়া জেলার উপজেলা, একই পরিবারের 5 জন সহ মোট 7 জন একটি মাইক্রোবাস অ্যাক্সিডেন্টে তারা মারা গেছেন। আমরা সেখানে ছুটে গিয়েছিলাম তাদের খোঁজ খবর নিতে। হৃদয় বিদারক দৃশ্য, একটি পরিবারের 5 জন মানুষ, 5 জনই চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে জান্নাতবাসী করুন এবং শাহাদাতের মর্যাদা দান করুন। সম্মানিত ভাইরা, অনেক কথা হয়েছে এ মঞ্চে। বিকেল 3টা থেকে শুরু হয়েছে সভা। সব কিছুর পরে কী বা বলার আছে, তারপরও 2-1টি কথা আপনাদের সামনে বলতে চাই, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রথম কথা, বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের প্রিয় সংগঠন, আস্থার সংগঠন, ঠিক না বেঠিক? গত 19 তারিখের জাতীয় সমাবেশ এটি প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামী মন এবং প্রাণ দিয়ে ভালোবাসে, ঠিক কিনা বলুন? দেশ এবং বিদেশের হাজারো সাংবাদিকদের পর্যালোচনায়, রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশ প্রমাণ করে আগামী দিনের দেশের নেতৃত্ব এদেশের মানুষ জামাত ইসলামের হাতে দিতে চায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কেন জামাত ইসলামীকে মানুষ আজকে ভালোবাসে, কেন জামাত ইসলামীকে আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় দেশের নেতৃত্ব দেখতে চাই, কেন? এই কেনর উত্তর আর তেমন কিছুই নয়। সেই উত্তরটি অত্যন্ত সহজ এবং সরল। বিগত 15টি বছর এদেশের মানুষ নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত আর যেভাবে অধিকার হারা হয়েছে, গত বছরের 36শে জুলাই আমাদের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ দেশটি স্বাধীন করেছিল সকল অন্যায়কে দূর করার জন্যে, ইনসাফ কায়েম করার জন্যে। অথচ সেই 36শে জুলাইয়ের পরে কিছু মানুষ ঠিক বিগত 15 বছরের মতোই এদেশের মানুষের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, দুর্নীতিবাজ ইত্যাদি কাজকর্মে তারা শুরু করে দিল। আর এদেশের মানুষ দেখলো 15 বছরে তারা যে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, ঠিক মাত্র একটা দিন তারপরেই আবার সেই জুলুম নির্যাতন অন্য একদল মানুষ এসে করা শুরু করে দিল। যখন একদল মানুষ নির্যাতন করে বিদায় নিল, আরেক দল মানুষ এসে যখন এই কাজটি করা শুরু করলো, তখন এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কুলি, শ্রমিক, মজুর সবাই ভাবতে লাগলো এই অত্যাচার থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে, বেইনসাফি থেকে আমাদের বাঁচার পথ কোনটি? তখন এদেশের মানুষ খুঁজতে লাগলো কাদের কাছে গেলে বাঁচা যাবে। আলহামদুলিল্লাহ, তারা খুঁজতে খুঁজতে বাংলাদেশ জামাত ইসলামীকে এলো। কারণ বাংলাদেশ জামাত ইসলামী বিগত 15 বছরে নির্যাতিত ছিল, আর এই বিপ্লবের পরে জামাতের কোন নেতা কর্মী এই ধরনের অত্যাচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়নি, ঠিক না ঠিক? মানুষ, জ্ঞানী মানুষ সবাই বোঝে। আমরা যারা ক্ষমতায়, আমাদের দেশে যারা ক্ষমতায় থাকেন, তারা মনে করেন সাধারণ মানুষ মনে হয় কিচ্ছু বোঝে না। আমার ওই ভ্যানঠালা মানুষ ভাইটি মনে হয় কিচ্ছু বোঝে না, আমার এই কৃষক ভাইটি মনে হয় কিছুই বোঝে না। আসলে তাদের চেয়ে কোনো অংশে আমাদের মানুষগুলো কম বোঝে না, ঠিক না বেঠি?
তাই তারা বুঝে বুঝে খুঁজে খুঁজে পেল তাদের ভরসার জায়গা, তাদের আস্থার জায়গা, তাদের নির্ভরতার জায়গা হলো বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত ভাইরা, সেই বাংলাদেশ জামাত ইসলামী আজকে এদেশের মানুষের কাছে 7 দফা নিয়ে হাজির হয়েছে। কয় দফা? 7 দফা। জোরে বলেন কয় দফা? এই 7 দফা বাস্তবায়নের জন্যেই, 7 দফা ডিক্লারেশনের জন্যেই 19 তারিখে জাতীয় সমাবেশ হয়েছে। সম্মানিত আমিরে জামাত এই 7 দফা গত 19 জুলাই ঘোষণা করেছেন। আমরা যারা এই দেশে আল্লাহর দিন বিজয়ী করতে চাই, সাধারণ মানুষ যারা শান্তি, স্বস্তি, নিরাপত্তার কল্যাণ চাই, যারা আগামী দিনে দেশে জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই, তাদের এই 7 দফা সম্পর্কে ন্যূনতম হলেও ধারণা রাখা উচিত। আমি খুব সংক্ষেপে এই 7টি দফা আপনাদের সামনে পেশ করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম দফা হলো, বিগত 16 বছরে আওয়ামী ফ্যাসিস্টদের যারা যে অত্যাচার হয়ে, যে নির্যাতন হয়েছে, মানুষকে যেভাবে অন্যায়ভাবে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তারপর আয়না ঘরে বছরের পর বছর বন্দি রাখা হয়েছে, এই সকল অন্যায় সহ বিগত জুলাইয়ের আন্দোলনে আমাদের যে সমস্ত সোনার ছেলেরা জীবন দিয়েছে, এই সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে। ঠিক না বেঠিক? আপনারা কি সকল অন্যায়ের বিচার চান? জামাত ইসলামীর প্রথম দাবি, এই সকল অন্যায়ের বিচার আগে হতে হবে, তারপরে নির্বাচন। বাংলাদেশ জামাত ইসলামী দাবি করেছে এবং সকল দলেরই দাবি, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে, জুলাই আন্দোলনের যে ইতিহাস, এর উপর একটি জুলাইয়ের সনদ ঘোষণা করতে হবে। শুধু ঘোষণাই নয়, এই জুলাই ঘোষণার মাধ্যমে এটিকে একটি গুরুত্বপূর্ণ সন্ধিতে রূপান্তরিত করতে হবে এবং এর প্রত্যেকটি কথা এদেশের সকল রাজনৈতিক দলকে, সাধারণ মানুষকে মেনে নিতে হবে। সেই জুলাই সনদ অনতিবিলম্বে ঘোষণা করতে হবে। এটি হচ্ছে জামাত ইসলামীর দাবি। এই জুলাই সনদের মধ্যে কি থাকবে? এই জুলাইয়ের সনদের মধ্যে থাকবে, বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে দেওয়া যাবে। এই জুলাই সনদের মধ্যে থাকবে, যিনি দলের প্রধান তিনি আবার প্রধানমন্ত্রী। যিনি দলের প্রধান থাকেন তিনি যদি প্রধানমন্ত্রী হন, ফ্যাসিস্ট আর স্বৈরাচারী হওয়ার জন্য এটাই যথেষ্ট। ঠিক না বেঠিক? আর তার যে ক্ষমতা কত তিনি নিজেও বুঝতে পারেন না। দলের ভিতরেও ক্ষমতা, দলের বাইরেও। এই জন্য একই ব্যক্তি প্রধানমন্ত্রী আর দলের প্রধান হতে পারবেন না, এই ঘোষণা জুলাই সনদে থাকা লাগবে। ঠিক কিনা? একজন 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই ঘোষণা থাকা লাগবে এবং সব দলকে এটা মানতে হবে। জোরে বলেন, এরকম হওয়া ভালো না খারাপ? এই জুলাই সনদ ঘোষণা করতে হবে। 3 নম্বর দাবি হলো, এই জুলাই আন্দোলনে গত বছর যারা জীবন দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এই পরিবারগুলোকে এবং এই শহীদদের যথাযথ মর্যাদা এবং তাদের পুনর্বাসন করতে হবে। দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক? জোরে বলেন, ন্যায্য না অন্যায্য? যারা জীবন দেওয়ার কারণে আজকে আমরা কথা বলতে পারছি, যারা জীবন দেওয়ার কারণে 16টি বছর যারা ঘুমোতে পারেনি নিজের ঘরে, তারা আজকে বুক ফুলে বোতাম খুলে ঘোরাঘুরি করছে, সেই যুবকদের যথাযথ সম্মান দেওয়ার প্রয়োজন আছে না নাই? সম্মানিত ভাইরা, জামাত ইসলামীর এটি একটি দফা, তাদের যথাযথ মর্যাদা এবং পুনর্বাসন করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জামাত ইসলামের আরেকটি দফা, বাংলাদেশ যে নির্বাচনী ব্যবস্থা আছে, এই নির্বাচনী ব্যবস্থার একটা পরিবর্তন আনতে হবে। কি পরিবর্তন? বর্তমান আমাদের দেশে যে নির্বাচনের পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা যতটুকু জানি আপনারাও জানেন। ধরেন এই যে একটা আসন, কুষ্টিয়া সদর আসন, এই আসনে যিনি এমপি হবেন, ধরেন তিনি ভোট পেলেন 2,51,000, আর যিনি তার প্রতিদ্বন্দ্বী তিনি পালেন 2,50,990 ভোট। তাহলে কত ভোট কম পাইলেন? 10 ভোট। কয় ভোট? 10 ভোট কম পাওয়ার কারণে একজন এমপি হলেন, আর আরেকজনের বাকি ভোট সবই নষ্ট না?
কি বলেন, ঠিক না বেঠিক? আমরা বলি না ভোটটাই নষ্ট হয়ে গেল গো, বলি না আমার ভোটটাই নষ্ট হলো। কিসের জন্য নষ্ট হলো? 10টা ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী কম পেয়েছে। তিনি 10 ভোট বেশি, 10 ভোট কেন, 1 ভোটও যদি বেশি পায় তিনিই তো এমপি হবেন, ঠিক কিনা? একটা ভোটের কারণে এই 2.5 লক্ষ ভোট নষ্ট হয়ে যায় বাংলাদেশের এই নির্বাচন পদ্ধতিতে। বাংলাদেশ জামাত ইসলামী এবার নতুন পদ্ধতির কথা বলেছে, যেখানে ভোটারের ভোট মোটেও নষ্ট হবে, প্রত্যেকের ভোটের দাম দিতে হবে, প্রত্যেকের ভোটের মূল্যায়ন করতে হবে। সেই পদ্ধতির নাম পিআর পদ্ধতি। কি পদ্ধতি? পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আনুপাতিক হারে সংখ্যানুপাতের ভিত্তিতে প্রতিনিধিত্ব। সেটা কেমন? সেটা হলো, ধরেন কোনো একটা দল সারা দেশে 10% ভোট পেয়েছেন, 100 ভাগের 10 ভাগ, তাহলে তিনি কমপক্ষে 30টা এমপি পাবেন। কয়টা? 10% মানে 100 ভাগের 10, তাহলে 300 আসনের 10 ভাগ করলে প্রায় 30 বা তার চেয়ে একটু বেশি, 30 থেকে 33টা তারা এমপি পাবেন। যদি কেউ সারা বাংলাদেশে 5% ভোট পায়, তাহলেও তারা কমপক্ষে 15টা এমপি পাবেন। যদি কেউ 1% ভোট পায় সারা বাংলাদেশে, তারাও কমপক্ষে 1-2টা এমপি সংসদে পাবেন। তার মানে ওই প্রতীকে, ওই দলকে যারাই ভোট দেবে তাদের সকলের ভোট এক জায়গায় করে, সারা বাংলাদেশের ভোট এক জায়গায় করে তারা যত পার্সেন্ট ভোট পাবেন সেই পার্সেন্টেজ, সেই অনুপাতের হারে সংসদে তারা প্রতিনিধিত্ব করবেন বা এমপি হবেন। তার মানে একটা ছোট্ট দলেরও সংসদে একজন এমপি থাকা সম্ভব। আমার একটা বড় দলের সব পেয়ে 200-এর উপরে এমপি পেয়ে ফ্যাসিস্ট হওয়ার সুযোগও বন্ধ হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই পদ্ধতি জামাত ইসলামীর আবিষ্কার। সারা পৃথিবীতে অন্তত 70 থেকে 80টি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়। বাংলাদেশও আগামী দিনে এই পদ্ধতিতে নির্বাচন হওয়া লাগবে। এটি জামাত ইসলামীর দাবি, এদেশের জনগণের দাবি, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, এই পদ্ধতির সাথে প্রায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল, একটা দলের এক জায়গায় একটু দ্বিমত থাকলেও সকল দল এ ব্যাপারে আজকে একমত হয়েছে, বাংলাদেশের ভোটারদের ভোট আর নষ্ট হতে দেওয়া। বাংলাদেশ জামাত ইসলামের আরেকটি দফা হলো, নির্বাচন মানেই রাতের ভোট নাকি দিনের ভোট রাইতে হওয়া, ঘোষণার আগে এমপি হওয়া, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়া, ভয়, হুমকি, ধামকি, ব্যালট বাক্স ছিনতাই ইত্যাদির মাধ্যমে ভোট। এই ভোট যাতে, এই রকম ভোট যাতে আর জীবনেও হতে না পারে, এই জন্য নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড, সবার জন্য সমান মাঠ, সবাই যাতে খেলতে পারে, কারোর কোনো সমস্যা থাকবে না, কেউ কাউকে হুমকি দেবে না, কেউ কাউকে ধামকি দেবে না, দিনের ভোট রাইতে হবে না। এই জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে নির্বাচনের আগে। এটি আমরা চাই না? এটি বাংলাদেশ জামাত ইসলামের একটি দাবি। সম্মানিত ভাইরা, এইভাবে বাংলাদেশ জামাত ইসলামী 7টি মৌলিক দাবি পেশ করেছে। এই দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে আমাদের শহীদদের প্রতি যে অত্যাচার করা হয়েছে, বিগত 16 বছরে যে নির্যাতন করা হয়েছে, তার বিচার আগে অনুষ্ঠান সমাপ্ত করে তারপরে দেশ নির্বাচনের দিকে যাবে। তার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ইনশাআল্লাহ। এর অর্থ আমরা নির্বাচন চাই না নাকি? না, এর অর্থ আমরা নির্বাচন চাই, তবে নির্বাচনের আগে সংস্কার, আগে বিচার, তারপরে হবে বাংলাদেশে নির্বাচন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর এই দফার সাথে ইতিমধ্যেই বাংলাদেশের সকল সাধারণ মানুষ, এদেশের বুদ্ধিজীবী মহল, এদেশের সাংবাদিক মহল, তারা সবাই মোটামুটি ঐক্যমত, একমত পোষণ করেই জামাত ইসলামীর সাথে তারা একত্রতা ঘোষণা করেছে যে আমরাও এই সকল দাবিগুলো মানতে চাই এবং এর মাধ্যমে আগামী দিনে দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, তাই আপনাদের সামনে আজকে শেষ বেলায় যে কথাটি বলতে চাই, আসুন আজকের আপনার প্রিয় এই বাংলাদেশ দীর্ঘ 53 বছরে লাঞ্ছন, অপমান আর গঞ্জনায় শুধু আমরা সহ্য করেছি,
নানা সময় নানা দল ক্ষমতায় এসেছে, শুধুমাত্র তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। এ জাতির, দেশ এবং জনগণের কোনো পরিবর্তন তারা করেনি, ঠিক না বেঠিক? জাতির ভাগ্যের পরিবর্তনের জন্যে, দেশের উন্নয়নের জন্যে, মানবতার কল্যাণের জন্যে, সর্বত্র ইনসাফ প্রতিষ্ঠার জন্যে বাংলাদেশের ইনসাফ প্রতিষ্ঠাকারী একমাত্র দল বাংলাদেশ জামাত ইসলামীকেই আগামী দিনে দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায়, ক্ষমতায় শেয়ার হিসেবে দেখতে চায়, ঠিক না বেঠি? তাই আসুন, জামাত ইসলামীকে যদি আমরা বাংলাদেশের নেতৃত্বে দেখতে চাই, শুধু এটি মনের মধ্যে একটি চাওয়া হলেই হবে না। এই চাওয়াকে বাস্তবে রূপদান করতে হলে আপনাকে, আমাকে সহ এদেশের সকল দেশপ্রেমিক মানুষ, দেশপ্রেমিক জনতাকে, যারা ইনসাফ চাই, কল্যাণ চাই, ন্যায় বিচার চাই, অন্যায়ের বিরোধী যারা, বিশেষ করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা, তাদেরকে আজকে জামাত ইসলামীতে সামিল হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। জামাত ইসলামীকেই এবং এদেশের ইসলামী সমমনা দলগুলোকেই আগামী দিনে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ক্ষমতায় পাঠাতে হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? প্রিয় ভাইরা আমার, আপনারা যারা সামনে আছেন, আমার ডান পাশে আমাদের সম্মানিত বোনেরা আছেন, আমরা আপনাদের সামনে আজকে আমাদের গৌরব, সারা বাংলাদেশের গৌরব, সারা বাংলাদেশের বললে ভুল হবে, পৃথিবীর বিভিন্ন দেশেই ইতিমধ্যেই যিনি মেহমান হিসেবে যাচ্ছেন, অর্থাৎ আন্তর্জাতিকভাবে পরিচিত আমাদের সম্মানিত ভাই মুফতি আমির হামজা, এই সদর আসনের এমপি প্রার্থী। আপনারা এতে খুশি না বেজার? আপনারা খুশি কারা কারা একটু হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আমাদের এই তরুণ আলেমে দ্বীন, উদীয়মান একজন যুবক রাজনৈতিক নেতা হিসাবে আপনাদের সামনে আজকে এমপি প্রার্থী হয়ে এসেছে। তিনি নিজে এটি প্রত্যাশা করেননি, বাংলাদেশ জামাত ইসলামী তাকে এই গুরু দায়িত্ব তার উপর অর্পণ করেছে। তিনি যদি নির্বাচিত হন, আমাদের সম্মানিত আমিরে জামাত বলেছেন, পরিষ্কার বক্তব্য, অসুস্থ হওয়ার পরও মাইক ছেড়ে দেননি। দুইবার পড়ে যাওয়ার পল্ল জাতির জন্য প্রয়োজন, যে কথাটুকু তিনি বলেই সেদিন তার বক্তৃতা শেষ করেছেন। তিনি বলেছেন, এদেশের মানুষ যদি ভালোবেসে দয়া করে দেশের ক্ষমতা আমাদের হাতে দেয়, তাহলে আমরা কেউ সরকারি ওই ট্যাক্সের গাড়ি, ফ্রি ট্যাক্সের গাড়ি আমরা কেউ নেব না, আমরা কেউ সরকারি প্লট নেব না, আমরা কেউ সরকারি সুযোগ সুবিধা ভোগ করব না, আমরা প্রতি বছর আমাদের পয়সা কড়ির অর্থের হিসাব দেব, কাজ করতে যে যদি 2 টাকা বেঁচে যায় তা ফেরত দিতে হবে। এই ঘোষণাগুলো আমাদের সম্মানিত আমিরে জামাত দিয়েছেন। বাংলাদেশের মানুষ এবং দেশ এবং দেশের বাইরের মানুষ যারা বিবেকমান, তারা এই কথা আজকে বলতে বাধ্য হচ্ছে। জামাত ইসলামীর নেতা বলেই, ডাক্তার শফিক বলেই একথা বলতে পেরেছে। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের পক্ষে একথা আদৌ বলা সম্ভব? কি বলেন সম্ভব? যেটা বলা সম্ভব জামাত ইসলামী সে কাজ করে দেখাতে পারবে ইনশাল্লাহ, এটাও সম্ভব, ঠিক না বেঠি? আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। একটা তথ্য আপনাদেরকে দিতে চাই। 2001 থেকে 5 4 দলীয় জোট সরকার, আমাদের 2 জন মন্ত্রী তারা রাষ্ট্রীয় সফর করেন। সফর শেষে তাদের যে খরচের ভাউচার বা খরচের একটা হিসাব, এটা প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন। তৎকালীন প্রধানমন্ত্রী, এখনো তিনি বেঁচে আছেন, খালেদা জিয়া, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, তাকে সুস্থতা দান করুন। অত্যন্ত দেশপ্রেমিক একজন নেত্রী, আমরা তাকে চরম শ্রদ্ধা করি। তার কাছে পেশ করা হতো, তিনি হাসতেন আর বলতেন, নিজামী সাহেব, আমার মন্ত্রীরা সফর করলে আপনাদের চাইতে 10 গুণ খরচ হয়, আর আপনাদের এত কম খরচ হয় কি করে? তিনি আশ্চর্য হয়ে কথাগুলো বলতেন। আমি আবুল হাশেম তার একটা সাক্ষী। মৌলানা মতিউর রহমান নিজামী কুষ্টিয়ায় সফরে আসলেন। সফরে আসার পরে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে তিনি একটা আলোচনা সভার আয়োজন করার জন্য বললেন। জেলা প্রশাসন এই আলোচনা সভার ব্যবস্থা করল। জেলা প্রশাসন সেদিন বলেছিল, মাননীয় মন্ত্রী, সম্মানিত এই নেতৃবৃন্দ, সুধী মহল যারা আসবে তাদের আমরা একটু দুপুরের লাঞ্চের ব্যবস্থা করতে চাই, আপনি অনুমতি দিলেন। মতিউর রহমান নিজামী সেদিন বলেছিলেন, আপনাদেরকে এই লাঞ্চের অনুমতি দেওয়ার অর্থই হলো
আপনারা তো পকেট থেকে কেউ পয়সা দেবেন না, আমার জনগণের পকেট কেটে পয়সা এনে আপনারা চাঁদাবাজি করে পয়সা এনে এই লাঞ্চের ব্যবস্থা করবেন, এটা আমি হতে দিতে পারি না। আমার দল আছে বাংলাদেশ জামাত ইসলামী, আমি এই দায়িত্ব তাদের উপরে অর্পণ করলাম, তারা এই ব্যবস্থা করবে। আমি সাক্ষ্য দিচ্ছি, সেদিন সার্কিট হাউস মাঠে আমরা দুপুরের খাওয়ার ব্যবস্থা করেছিলাম জামাত ইসলামীর টাকায়। মন্ত্রী সরকারি সফরে এসেছিলেন, সরকারি সফরে, আর জামাত ইসলামী তাদের পকেটের টাকা ব্যয় করে সেদিন সুদীদের লাঞ্চের ব্যবস্থা করেছিলেন। অন্য মন্ত্রীরা হলে সরকারি টাকা খরচ হতো, আর এরপরে ভাউচার হতে হচ্ছে 10 গুণ বেশি, ঠিক না বেঠিক? এইটার নাম হলো জামাত ইসলামী। সম্মানিত ভাইরা, এইরকম মানুষগুলো যদি এমপি হয়, মন্ত্রী হয়, দেশের কি 12টা বাজবে না? উন্নয়ন হবে? জোরে বলেন, উন্নয়ন হবে না? হবে না? সেই উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে, সেই ইনসাফের প্রতিশ্রুতি নিয়ে, জনগণের কল্যাণের প্রতিশ্রুতি নিয়ে দেশের সকল সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাঁতি, শ্রমিক, লেবার, শিক্ষক, আইনজীবী সবার জন্য কল্যাণকর একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং আমরা ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব ততদিন এই কাজ করছি এবং করেই যাব ইনশাআল্লাহ। কেউ আমাদেরকে এই কাজ থেকে বিরত রাখতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আপনাদের কাছে ওয়াদা করতে চাই, মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে যে কথাগুলো আমি বললাম, আমাদের সম্মানিত আমিরে জামাত বলেছেন, তা সব কিছুই ইনশাআল্লাহ আপনারা দেখবেন বাস্তবায়িত হচ্ছে, বাস্তবায়িত হবে। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আপনারা যারা আজকের এই প্রোগ্রামে এসেছিলেন, প্রশাসনের ভাইরা সহ, সাংবাদিক বন্ধুগণ সহ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ভাইরা সহ, আমাদের সম্মানিত বোনেরা যারা এসেছিলেন তাদেরকে সহ সবাইকে জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়েই আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।